সবথেকে সহজ সমাধান যেটা, সেটা তো হাসিনা করে দেখাইছিল একনায়কতন্ত্র। কে কি বললো না বললো কোনো তোয়াক্কা দরকার নাই, যা বলছি তো বলছি। বিজিএমইর প্রেসিডেন্ট উনি বলতেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে সময় চাইলাম, উনি আমাদের সময় দেন না। উনি দেন স্টারলিংকের প্রতিনিধির কাছে সময়। পাবলিকের কথা শুনেন, আমাদের পণ্ডিতদের কথা শুনেন না। পাবলিক কি বলে দেখেন। এই হাদির দুইটা ফ্যালাসি আমি ধরাই দিচ্ছি। দেখেন, মানে আমি নিজেও গ্রাম থেকেই ঘুরে এসেছি। মানে ব্যাপারটা এমন না যে আমাদের গ্রামে আত্মীয় স্বজন নাই বা আমরা বাজার করি না, বাজার করি। তো প্রথম কথা হলো, একদম টু বি অনেস্ট যেটা, সেটা হলো আপনি উপজেলা শহরগুলোতে যদি আপনি ঘোরেন তাহলে দেখবেন যে দোকানে জিজ্ঞেস করলে যে তাদের বেচা কিনা কম। আমি অন্তত গিয়ে আমার বাসার সামনে যারা বেচা কিনা করতো তাদের সাথে কথা বলি, তারা সবাই বলে যে গত 1 বছর ধরে বেচা কিনা কম। এর মানে যে একজন ছোট দোকানদার ব্যবসায়ী, তার তো বেচা কিনা কম হচ্ছে, তার জন্য তো কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে না। ধরেন এখন এটার সমাধান কি? প্রথম ব্যাপার হলো, এরপর তাদেরকে জিজ্ঞেস করলাম কেন। এই কেনর উত্তরটা হলো, এর আগে লুটপাট যেই মাফিয়াতন্ত্র করেছে হাজার হাজার কোটি টাকা, তারা সবাই দোকান থেকে বেশি কিনতো। এখন তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে সবাই পালিয়ে গেছে। প্রথমত কাস্টমার নাই। আপনাকে ছোট প্রমাণ বলি, বলেন তো এইবার কোরবানিতে আপনি একটা পত্রিকার ছবি দেখেছেন 5 লাখ টাকার গরু, 10 লাখ টাকার গরু? নাই। মানে যাদের হাতে টাকাটা ছিল তারা শহরে নাই, তারা ঢাকা, এবং যারা দেশ পালায় নাই দেশের মধ্যে আছে, তারা টাকাটা ছাড়ছে না। নাম্বার 1। নাম্বার 2, এখন হাজার হাজার কোটি টাকা পাচারের পরে এইটা আপনি ঠিক কতদিনে ফিরে আনবেন? মানে আপনি 15 বছর ধরে একটা বিল্ডিং ধ্বংস করেছেন। আপনি এখন ধরেন এইটা যদি অস্বীকার করে কেউ যে না মানুষ কষ্টে নাই, এটা তো খুব বোকামি। কেন করবে? আর আমি তো সরকারের পার্ট না। কিন্তু বাস্তবতা যেটা হলো, এই যে এটা কার? এটা কি এই সরকারের? তাহলে সমাধান হলো, ঠিক আছে হাসিনা ভালো ছিল তারে ফিরিয়ে আনো, কারণ তার সময় মানুষ ভালো ছিল খুব। এটা গত 1 বছরে বাংলাদেশে যারা ফ্ল্যাট বিক্রি করে, কোনো ফ্ল্যাট বিক্রি নেই। আপনি জানেন দামি গাড়ি বাংলাদেশে কেউ কিনতেছে না, সবাই এই বিজনেসে। এবং যারা জমি কিনতো, এর মানে হাজার হাজার যে কোটি টাকা কালো টাকা তাদের ছিল, তারা বিনিয়োগ করতো জমিতে, তারা কিন্তু ফ্ল্যাট, তারা কিন্তু গাড়ি। বিজিএমইর প্রেসিডেন্ট উনি বলতেছেন যে এতগুলি কারখানা বন্ধ হয়ে গেল, ইত্যাদি, আমরা রেমিটেন্স আনি, মুখ তমুক, আমাদের এখন যে দুঃখ দুর্দশা, বেকার হয়ে যাচ্ছে সব, আমরা প্রধান উপদেষ্টার কাছে সময় চাইলাম, উনি আমাদের সময় দেন না। উনি দেন স্টারলিংকের প্রতিনিধির কাছে সময়। এই যে দেখেন কি মর্মান্তিক। হ্যাঁ, এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এটা ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, দারিদ্র্যের পরিমাণ বাড়তেছে, এই বাড়তেছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, দেখেন আমরা এখানে টক শোতে বসে কত কিছু বলি, পাবলিক দেখছেন কি বলতেছে। পাবলিকের কথা শুনেন, আমাদের পণ্ডিতদের কথা শুনেন না। পাবলিক কি বলে দেখেন। এই হাদির দুইটা ফ্যালাসি আমি ধরাই দিচ্ছি। সেটা হচ্ছে, উনি বললেন যে সংবিধান 72-এর সংবিধানও তো পাবলিক বুঝে না। দেখেন, 72-এর সংবিধানও পাবলিক বুঝে না, জুলাই সনদও বুঝে না। প্রশ্ন তো সেটা না। প্রশ্ন হচ্ছে জুলাই সনদ ভোটে নেওয়া হচ্ছে, 72-এর সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই। যেহেতু ভোটে নেওয়া হচ্ছে, সুতরাং পাবলিককে তো বুঝতে হবে যে আমি হা দিব না দিব। 72-এর সময় তো ভোটে নেওয়া হয় নাই, সুতরাং এইটা জানতে হবে, বুঝতে হবে, যেহেতু এটা ভোটের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, উনি বললেন যে 72-এর স্পিরিট কি ঠিক মানে ভালো। আমি তো সেটা বলি নাই। আমি বলছি যখন শাহাবুদ্দিন সাহেব যখন এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিতে গেল, তখন 72-এর কনস্টিটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করে কিনা এইটা বোঝার জন্য আপনার গণভোট হয়েছে। ইট ডাজ নট মিন যে 72-এর সংবিধান স্পিরিট ভালো, সেটা তো আমি বলি নাই। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে যে যদি পাস হয় বিল, তাইলে জনগণ থেকে মতামত যাচাই করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন দেখেন, মূল কথায় আসি। পাকিস্তান কেন ভাঙছিল বলেন তো? পাকিস্তান ভাঙার মূল কারণটা কি? পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে সংবিধান, সেইটা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষকে ধারণ করতে পারে নাই। ঠিক আছে, সংবিধান ধারণ করতে পারে নাই বলে পাকিস্তানটা ভেঙে গেছে। এটা হচ্ছে বেসিক। আমাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ তো আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে দিচ্ছে। কীভাবে দিচ্ছে দেখেন, ঐকমত্য কমিশন বলছে যে যদি না ভোট হা ভোট জয়যুক্ত হয়, তাহলে নোট অফ ডিসেন্টগুলি থাকবে না। ঠিক আছে, তাহলে এখন দেখেন, ধরার কথার কথা যে বিএনপি বা কি বলে যে ক্ষমতায় আসলো, তাই না? তা বিএনপি ক্ষমতা, যেহেতু নোট অফ ডিসেন্টগুলি বাতিল হয়ে যায়, তাহলে তো বিএনপিকে এনসিপি জামাতের যেগুলি বলছে সেগুলি দিয়ে দেশ চালাইতে হবে। তাদের নোট অফ ডিসেন্ট তো থাকতেছে না, তাই না? তাহলে তাদের শাসনটা কী হবে? 2 নম্বর হচ্ছে, ধরেন বিএনপি এটা হলো কি বলে যে না জয়যুক্ত হলো,
হ্যাঁ, তাইলে কি হবে? না যদি জয়যুক্ত হয় তাইলে তো বিএনপি কি করবে? কোনো কিছু মানতে চাইবে না। তখন তো মনে হবে যে সবই তো মানে কি বলে যে আমরা যা বলছি নোট অফ ডিসেন্ট দিছি সেটি তো মানে টিকে গেছে, সুতরাং আমাদের মতো করে আমরা দেশ শাসন করব। দেখছেন প্যারাডক্সটা কোন জায়গায়? ফলে এই যে মানে কি বলে জুলাই সনদ একটা যে অনৈক্য তৈরি করতেছে ঐক্যের পরিবর্তে, এটা তো আমরা বুঝতেছি না, এটা বুঝতেইছি না আমরা। 2 নম্বর কথা হচ্ছে এই যে কে জানি বললো, কে বললো যে এই ভোট না, এই ভোট ধরেন যে যদি আওয়ামী লীগ তারপরে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগ এবং বিএনপি তারা সকলে মিলে যদি না ভোট দেয় তাইলে তো এটা জয়যুক্ত হবে না, তাই না? তাইলে কি করতে হবে? আমরা তো জিয়ার আমলের যে রেফারেন্ডাম দেখছি 98% ভোট পড়ছে, এরশাদের সময় 97% ভোট পড়ছে। হ্যাঁ, তাইলে কিভাবে এই জুলাই সনদকে আপনি কিভাবে মানে আইনগত ভিত্তি দিবেন যদি না ভোট জিতে যায়, তাই না? এবং এটা সম্ভাবনা বেশি তো, কারণ বিএনপির তো হিউজ অ্যামাউন্ট অফ ভোটার, আওয়ামী লীগেরও তো, যদি আওয়ামী লীগ যদিও মানে কি 5ই আগস্টের পরে তার অনেক ইমেজের ক্ষতি হয়েছে, কিন্তু ভোটার তো আছে অনেক, জাতীয় পার্টির ভোটার কতগুলি পকেটে, যেমন রংপুরে জাতীয় পার্টির ভোট আছে। ফলে এটা যে জিতবে এমন তো কোনো গ্যারান্টি নাই। এবং দেখেন এই যে ফখরুল সাহেবরা ফখরুল সাহেবদের নিয়ে কথা বলতে ইচ্ছেই করে না, তাদের মানে এতদিন কী যে ওরা করলেন আর কি বুঝলাম না। উনি এখন বলে জাতির সঙ্গে প্রতারণা হয়েছে। আপনারা আগে বুঝেন নাই যে প্রতারণা হইতে পারে? আগে বুঝেন নাই? হ্যাঁ, একেবারে তো আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে বসে থাকলেন। এই দেশ কিভাবে একটা মোহনায় প্রবাহিত হবে এটা খুব জটিল হয়ে গেছে। দেখেন ওনার সাথে এনসিবির হয়তো মিল নেয়, ওনার সাথে হয়তো জামাতের মিল নেয়, অমুকের মিল, কিন্তু উনি একটা স্টেক হোল্ডার, জামাত একটা স্টেক হোল্ডার, এনসিপি স্টেক হোল্ডার, তারপর ইসলামিক দলগুলি স্টেক হোল্ডার, সবাই সবার মতো করে ফিলোসফি ঝাড়তেছে। হ্যাঁ, এবং দর্শনের ভারে বাংলাদেশ আজকে জর্জরিত। এই দর্শন থেকে মুক্ত হইতে হবে। দর্শনের স্টেট সোজা কথা বলতে হবে, সোজা সহজ করে বলতে হবে কথা। সহজ কথাটা হচ্ছে এই যে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিতে হবে, তা না হলে এই রেস্টলেসনেস কমবে না, এই যে এনার্কি করবে না, এই যে যখন তখন মানে এক ধরনের অস্থির, দেখেন প্রতিদিন কিছু না কিছু ঘটতেছে। সব থেকে সহজ সমাধান যেটা, সেটা তো হাসিনা করে দেখাইছিল একনায়কতন্ত্র। কে কি বললো না বললো কোনো তোয়াক্কা দরকার নাই, যা বলছি তো বলছি। আপনি যদি গণতন্ত্র সত্যিকার অর্থে বিশ্বাস করেন, তাহলে প্রথম কথা হলো গণতন্ত্রের সৌন্দর্যটাই হলো সবাই এক বিন্দুতে এসে পৌঁছবে না। এর মানে আমরা এই যে যার যার ভিন্ন মত আছে এটুকুনকে ওন করেই আমরা কিভাবে কাছাকাছি বিন্দুতে পৌঁছতে পারি। এই যে পাবলিক ওপিনিয়ন কি শুধুই বাংলাদেশের পলিটিক্যাল পার্টি? বিএনপি যতবার ক্ষমতা এসেছে কোনোবার কি 35%-এর বেশি ভোট পেয়েছে? তাহলে বাকি জনগণ কোথায়? মানে পাবলিক ওপিনিয়ন অফকোর্স পলিটিক্যাল পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু সকল জনগণের স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি না। অসংখ্য ধন্যবাদ। আমি একটু হাদির ওই পয়েন্টে একটু ক্ল্যারিফাই করি। হাদি, আপনি বলছিলেন যে 35% বিএনপির ভোট, বাকিগুলো তো আসতেছে না। দেখেন ওয়েস্টমিনিস্টারের দুর্বলতা এটাই। ওয়েস্টমিনিস্টারের ডেমোক্রেসি হচ্ছে, ডেমোক্রেসি ইজ দি রুল অফ সিঙ্গেল মেজরিটি উইথ দ্য কন্টেন্ট অফ মাইনরিটিস। মাইনরিটির মর্মবস্তুকে ধারণ করে সিঙ্গেল মেজরিটির যেমন ধরেন জার্মানি কিংবা কিছু দেশে কন্টিনেন্টাল ইউরোপে আছে যে 50% ভোট, 51% ভোট না পাইলে আবার ভোট হয়। প্রথম দুইটার যারা প্রথম দুইজন হয় তাদেরকে আবার ভোট হয়, যাতে 51% এনশিওর করা যায়, কিন্তু আমাদের তো ওয়েস্টমিনিস্টার, এইটা তো আমরা তো এটা মেনে নিয়েছি, আমরা চাইলে ওটাও রিভিউ করতে পারি সবাই মিলে, আমাদের জনগণ চাইলে। এখন ওইটা যে 20% সরকার গঠন করতে পারে, হ্যাঁ তাই না? এটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমি কিন্তু ওই জায়গাটা স্টিক করতেছি, সেটা হচ্ছে যে একটা দুইটা ওষুধে যে রোগ সারে না, এক মুঠ ওষুধে সেই রোগ সারবে না। এইটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখেন, পেশেন্টদেরকে আপনি ফলো করেন, দেখবেন সে ছাড়বে না। যার সারার একটা দুইটাতে ছাড়ে। এই যে হিউজ 48টা, হ্যাঁ, এইটা ইট উইল লিড আস টু নো হোয়ার, এটা একটা অনৈক্য তৈরি করবে।